হেই বিউটিফুল, এক রাতের জন্য আমার বউ হবে? হেই গার্ল, ডোন্ট ওয়ারি। পরের দিন সকালে উঠে না তুমি আমাকে চিনবে, আর নাই আমি তোমাকে চিনব। নিজের পেছন থেকে কারো এমন অদ্ভুত রকমের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আয়রাত। কপাল কুঁচকে ফট করে পেছনে তাকায়। আজ নিজের বান্ধবী দিয়ের জন্মদিন ছিল। দিয়ে বরাবরই ধনাঢ্য পরিবারের মেয়ে, তবে মেয়ে হিসেবে অনেক ভালো। আর আয়রাত তার বেষ্টু। প্রথমে আসতে না চাইলেও পরবর্তীতে দিয়ের এক প্রকার জোড়াজড়িতে বাধ্য হয়ে আসতে হয়েছে তাকে। আয়রাত ভেবেছিল যে হয়তো কোনো একটা কমিউনিটি সেন্টারে দিয়ের জন্মদিন সেলিব্রেট করা হবে, কিন্তু যখন এখানে এলো তখন বুঝলো যে এটা একটা বার। যেহেতু এটা একটা বার, তাহলে জায়গাটাও তেমনই হবে। সব মেয়ে ওয়েস্টার্ন ড্রেসআপ, কেউ নাচছে, কেউ ড্রিঙ্কস করছে। দিয়ে আয়রাতকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, কিন্তু হঠাৎ একটা কল আসাতে দিয়ে বাইরে চলে যায় কথা বলতে। আয়রাত কখনোই এর আগে বারে আসেনি, তাই তার খুব বেশি আনকমফোর্টেবল লাগছে। আয়রাত একটা সাইডে একদম চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু হুট করেই যে কেউ আয়রাতকে এমন ধরনের কিছু কথা বলবে তা তার ধারণার বাইরে ছিল। আয়রাত অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই ভাবছিল, কিন্তু তার ভাবনাতে সেদ ঘটিয়ে সেই অজানা লোকটি আবার বলে ওঠে, হেই, কিছু বলছো না কেন? তোমাকে আমার ভালো লেগেছে, এক রাতের বউ হবে? এবার আয়রাতের বেশ খারাপ লাগছে। তবে আয়রাত খেয়াল করে দেখলো লোকটি ড্রিঙ্ক করছে, অ্যালকোহলের শপের সামনে বসে আছে। বাম হাতে 2 আঙ্গুলের ভাঁজে সিগারেট, আর ডান হাতে রয়েছে হুস্কির বোতল। হাতে রয়েছে একটা গোল্ডেন ওয়াচ, ব্ল্যাক কালারের ডেনিম প্যান্ট পরা, অ্যাশ কালারের টি শার্ট, আর ওপরে জ্যাকেট। তবে বারে হরেক রকমের ডিস্কো লাইট থাকার ফলে লোকটির মুখমণ্ডল ঠিকভাবে দেখা যাচ্ছে না। আয়রাত সরু দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে, কিন্তু তখনই লোকটি আয়রাতের দিকে তুড়ি বাজায়। আয়রাতের হোশ ফিরে। ওহো আচ্ছা, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট তুমি কথা বলতে পারো না। এবার সত্যি আয়রাতের ভীষণ রাগ উঠে গেল। হে, কথা বলেছ? দেখুন, আসলে আসলে আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি আসলে তেমন মেয়ে নই। ও আচ্ছা, তাহলে কেমন মেয়ে তুমি বেবি? আসলে আমি আমার ফ্রেন্ডের বার্থডের জন্য এসেছিলাম, কিন্তু আমি যদি জানতাম যে এখানে প্ল্যান করেছে তাহলে আমি কখনোই আসতাম না। হ্যাঁ, হয়েছে। এই সো কল্ড ভালোগিরি আমার সাথে দেখানো বন্ধ করো। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি বললাম তো যে আমি খুব সিম্পল একটা মেয়ে, আর তেমন নই। কত লাগবে সোজা সাপটা বললেও তো পারো নাকি? অসভ্য কোথাকার। হায় কি তেজ! এবার আয়রাত রাগে দুঃখে সেখান থেকে চলে আসতে নিলে নিজেই নিজের জামাতে আটকে নিচে পড়ে যেতে নেয়। আসলে দিয়া জোর করে তাকে একটা নেভি ব্লু কালারের গ্রাউন্ড পরিয়ে দিয়েছে, যার সামনেতে তাকে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত সেখান থেকে চলে আসতে নিলে সাথে সাথে সে পড়ে যেতে ধরলে একটা হাত আয়রাতের কোমর পেঁচিয়ে ধরে, আর সে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। আয়রাত তো চোখ মুখ সব কুঁচকে ফেলেছিল, এই ভেবে যে এই হয়তো সে গেল। কিন্তু সবকিছু ঠিক আছে এমন আভাস পেয়ে পিট করে চোখ মেলে তাকায়। দেখে যে সে উপরে ঝুলছে, অর্থাৎ পড়ে যাওয়া থেকে বেঁচে গেছে। পরক্ষণেই নিজের পেটে আর কোমরে কারো হাত স্পর্শ পেয়ে সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। আগে ঠিকভাবে নিজে হাঁটতে তো শিখো। বারবার পড়ে যাবে আর ধরার জন্য আমি আসবো না। আমার অফারে তো রাজি হলে না, তা না হলে সারা রাতই ধরে থাকতাম। এমন কথা শুনে হায়রাতের কেমন নিজের উপরই রাগ হতে লাগলো। কোন কারণে কোন কুলক্ষণে এখানে আসতে গিয়েছিল সে? আয়রাত কিছু না বলেই সোজা সেখান থেকে চলে আসে। চারদিকে মানুষের আনাগোনা শুধু। এখানে দিয়েকে কিভাবে খুঁজে পায়, এই যে ফোনে কথা বলতে বলতে গেল, হার তো এলো না। আয়রাত কোনো রকমে বাইরে এসে দিয়েকে খুঁজছিল, তখন নিজের ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে আয়রাত চমকে যায়। আরে রিল্যাক্স, আমি। আয়রাত এলোপাথারি কথাগুলো দিয়ে দেয় দিয়াকে। হারামি, কোথায় গিয়েছিলি জানিস? ভেতরে আমার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। কেন? কি হয়েছে? আরে, কোন যেন এক অসভ্য কিনা কি বলছিল। আর এই তুই তুই এক এইবারে এই তুই তুই এইবারে কেন সেলিব্রিটি করতে এসেছিস বার্থডেতে? আরে কি বলছিস? এইবারে মানুষ আসার জন্য মরে যায়, আর তুই কিনা এই কথা বলছিস? কি এমন আছে এখানে? তা তুই বুঝবি না। আচ্ছা চল। কোথায়? কেক কাটবো না? না বইন, আমার ঘাট হয়েছে। আমি আর বাড়ির ভেতরে যাব না। কিন্তু
প্লিজ দিউ, আমি যাব না। পরিবেশটা আমার ভালো লাগেনি মোটেও। ওকে ফাইন, আমি সব বাইরে একটা সাইডে নিয়ে আসছি, এখানেই কেক কাটবো। তার দরকার নেই, তুই কেক ভেতরটা কাট, আমি বাইরে থাকি। কি বললি? ফাইজলামি করিস? আমার ওইসব ফ্রেন্ডদের লাগবে না, তাও তুই থাক, আমি আনছি সব। আয়রা দিয়াকে আটকাতে গিয়েও পারল না। অবশেষে দিয়া বাইরে আনে আর কেক কাটে, সবাইকে খাইয়ে দেয়। কিন্তু আয়রাতের মাঝে কেমন যেন একটা অস্বস্তি ভাব। নুজাইফা বিনতে আয়রা খুব সাধারণের মাঝেও অসাধারণ একটা মেয়ে। দেখতে সুন্দর, মনের মাঝে দাগ কাটার জন্য এক নজরে দেখে যথেষ্ট। দুর্ভাগ্যবশত বাবা মা কেউ নেই, নিজের চাচা চাচির সাথে থাকে। সেই দিক দিয়ে দেখলে হায়রাত নিজের চাচার কলেজের টুকরা হলেও চাচির দু চোখের বিষ। প্রতিদিন নানা কথা শুনতে হয় তাকে। ইন্টার পরীক্ষা দিয়েছে সে, আর নিজের পড়াশোনার পাশাপাশি একটা 5 স্টার হোটেলে আয়রাত পার্ট টাইম জব করে নিজের খরচ চালানোর জন্য। কারণ তার চাচি আয়রাতের পেছনে অযথা টাকা খরচ করতে পারবে না। তার চাচির একটা ছেলে আছে ছোট, রনি। সে আয়রাতের পাগল। যাই হোক, মোটামুটি সব কিছু নিয়ে চলছে আয়রাতের জীবন। অন্যদিকে সেই অজানা লোকটি কখন থেকে ড্রিঙ্ক করে যাচ্ছে। ড্রিঙ্ক করলেও সে তার হোশে ছিল পুরোপুরি, যেন এই নেশাগুলো তাকে কখনোই নেশাক্ত করতে পারবে না। ব্যর্থ তারা। সিগারেটের শেষে একটা ফাঁপ নিয়েই হাত থেকে তা ফেলে দেয়। সোজা হয়ে বসে হুস্কির বোতলে চুমুক দেয়। ঠিক তখনই একজন লোক আসে তার পাশে। এসে সেই অজানা লোকটির দিকে একটা গান এগিয়ে দেয়। হুস্কি খাচ্ছিল তখনই নিজের চোখ জোড়া হালকা বাঁকা করে নিজের পাশে দেখে নেয়। গান লিমিটেড এডিশন। লোকটির কথায় সেই অজানা লোকটি হো হো করে অট্ট হাসিতে হেঁটে পড়ে। কবি অর্থাৎ যে গান নিয়ে এসেছিল সে অবাক হয়ে তাকায়। এভাবে হাসার মানে কি? লিমিটেড এডিশন রাইট? তুই আমাকে লিমিটেড এডিশন দেখাচ্ছিস? হ্যাঁ। তোর এই লিমিটেড এডিশনের পুরো দোকান আমি কিনে ফেলতে পারবো। আর তোর পুরনো রেকর্ডসগুলো দেখেছি আমি, কেস খেয়েছিস কত শতবার। থাক, এগুলো নে আর যা। কাজটা আপনি ঠিক করলেন না। এতদিন যাবৎ আপনার সাথে এগুলো চালান করছি। এখন এই লিমিটেড এডিশনগুলো তোর কাছে রাখ, তোর যান বাঁচাতে তোর নিজের কাজে লাগবে। স্যার আপনি। আব্রাহাম বলো, জাস্ট কিপ আওয়ার মাউথ এন্ড শর্ট এন্ড লিভ। কবির বেশ অপমান বোধ করে হাত সেখান থেকে এসে পড়ে। আব্রাহাম আব্রাহাম আহমেদ চৌধুরী। তবে এই নামের আগে আরেকটা টাইটেল যুক্ত হয়, তা হচ্ছে মাফিয়া। এমন খুব কম দেশই আছে যেখানে এই নামের আধিপত্য নেই। আন্ডারগ্রাউন্ড বর্তমানে তার আন্ডারেই। তবে ফরেন কান্ট্রিতে থাকা তার পছন্দ না, তাই নিজ দেশেই রয়েছে। এখানে নিজের অনেক বড় বিজনেস আছে। বাড়িতে নিজের দাদি আছে, এই দাদি তার সব। কেউ আব্রাহামের দিকে তাকিয়ে কথা বলবে সে সাহসটা হয়তো কারোর মাঝেই নেই। আর এই বারটাও টোটালি আব্রাহামের আন্ডারেই। কোথায় আছে ছেলেদের বেশি সুন্দর হতে নেই, কিন্তু আব্রাহাম যেন এই নিয়মটা অমান্য করে অতি মাত্রায় সুদর্শন হয়ে গেছে। মেয়েরা লাইন লাগিয়ে থাকলেও তাদের দিকে ফিরেও তাকানোর রুচি বা সময় কোনোটাই তার নেই। আর বড় সমস্যা হচ্ছে আব্রাহামের রাগ প্লাস জেদ অনেক বেশি। কবির চলে গেল। আব্রাহাম আরো কয়েক পেক মেরে উঠে পড়ে। কাঁধে নিজের জ্যাকেটটা ঝুলিয়ে বাড়ির বাইরে এসে পড়ে। যে দিক দিয়ে আসছিল সবাই হা করে তাকিয়েছিল। বাইরে এসে নিজের গাড়ির দরজা খুলতে যাবে, তখনই একটা মেয়ে এসে আব্রাহামের হাত ধরে। আব্রাহাম কপাল কুঁচকে তার দিকে তাকায়। মেয়েটির নাম প্রীতি। আদা লবণ খেয়ে আব্রাহামের পেছনে পড়ে আসে। সে অনেক বেশি ওয়েস্টার্ন। আব্রাহাম পাত্তা না দিয়ে চোখ ঘুরে অন্যদিকে তাকায়। আব্রাহাম বেবি, কোথায় যাচ্ছ তুমি? বাধ্য নয় আমি তোমাকে বলতে। ডোন্ট বি সো রুড বেব, চলো না ভেতরে যাই, অনেক মজা হবে। এবার আব্রাহাম প্রীতির দিকে ঘুরে তাকায়। নিজের বাম হাতের দুটো আঙ্গুল প্রীতির গালে ঠেকিয়ে বলে ওঠে, তুমি ভিতরে যাও, সেখানে কয়েকজন তোমার জন্য ওয়েট করছে, যাদের কাছে তুমি তোমার ভালো মানও পাবে আর দামও। মানে? কখনো দেখেছিলে কুকুর আর বাঘকে একই পাত্রে পানি পান করতে? তোমার নিজেরও হিসেব নেই যে কতগুলো ছেলের সাথে রাত কাটিয়েছো তুমি। সবাইকে এক পাল্লায় মেপো না। তুমি আমায় ইনসাল্ট করছো আব্রাহাম? আহ, একদম না।
আমি তোমায় ইনসাল্ট করছি না, বরং তুমি নিজেই তোমার দাম বা ওজন ধরে রাখতে পারোনি, অ্যান্ড ইটস টোটালি ইউর ফল্ট। এ কথা বলে আব্রাহাম সেখান থেকে গাড়িতে করে এসে পড়ে। আর প্রীতি তো রাগে চলে যাচ্ছে। দিয়ের বার্থডে শেষ, সবাই চলে গেছে। দিয়ে বলেছিল আয়রাতকে সে বাড়িতে দিয়ে আসবে, কিন্তু দিয়ে আর ঘুরে যেতে হবে দেখে আয়রাত নিজে চলে আসে। রাস্তায় গাড়ি পেতে কষ্ট হয় আয়রাতের, যার ফলে সে হেঁটেই একসময় বাড়ি যাবার জন্য রওনা দেয়। আর দেরি হয়ে যায়, প্রায় রাত 1টা বাজে। আয়রাত শুধু আল্লাহ আল্লাহ করছে যে বাড়িতে যেন তার চাচি তাকে দেখে কোনো হাঙ্গামা না করে। দেখতে দেখতে একসময় আয়রাত নিজের বাড়িতে চলে আসে। কাপা কাপা হাতে বাড়ির কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় আয়রাতের চাচাতো ভাই রনিত। আয়রাত যেন হাঁপ ছেড়ে বাসে, চুপি চুপি ঘরের ভেতরে চলে যায়, কিন্তু একটা তীব্র আওয়াজ তাকে থামিয়ে দেয়। আয়রাত! জি 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 চাচি। কিরে, কোথায় গিয়েছিলি তুই? এটা তোর বাসায় আসার সময়? জানিস না বাসায় কত কাজ? আর এই মুখপুরি এত রাত ভরা কোথায় ছিলি? ফিরে এত দেরি হলো কেন? অপয়া একটা! না চাচি, আসলে একটু কাজ বেশি ছিল তাই আর কি। তো বাড়িতে যে এতগুলো কাজ পড়ে আছে সেগুলো করবে কে শুনি? হাসছে রে নবাব জানি না জানি বাহিরে কি কি করে এসেছে। আয়রাতের চাচি আয়রাতকে অনেক বকতে থাকলো। আয়রাতের চাচা ইকবাল সাহেব চেয়েও থামাতে পারছে না তার বউকে। অবশেষে রনিত আয়রাতের হাত ধরে তাকে নিয়ে যায়। আয়রাত ইতিমধ্যে কেঁদে দিয়েছে। এটা নতুন কিছুই না, তাকে রোজ শুনতে হয় এমন কথা। কি আর করার, সেই রাত এভাবেই চলে যায়। পরদিন উঠে আবার হোটেলে যেতে হবে কাজ করতে। আসলে সেই 5 স্টার হোটেলটায় দিয়ের এক চাচ্চু, যার জন্য কাজ পেতে আয়রাতকে বেশি বেগ পেতে হয়নি। আর এই কাজটা পেয়েই যেন আয়রাতের রক্ষা। আব্রাহাম ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করছে। আয়রাতের চেহারা দেখছিল যে হাজারো মেয়ে তার আশেপাশে, কিন্তু এটা কেমন যেন এক অদ্ভুত নেশা। রাত বেজে চলেছে 2টার কাছাকাছি। সেই সময় আব্রাহাম বাড়িতে যায়। আয়রাতও এতক্ষণ বারের সেই লোকটার কথা গুলোই ভাবছিল, কিভাবে পারলো এই কথাগুলো বলতে। তবে চেয়েও লোকটির চেহারাটা দেখতে পায়নি। আয়রাত শোয়া থেকে উঠে গিয়ে নিজের বাবা মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। আয়রাত গিয়ে তার বাবা মায়ের ছবির সামনে দাঁড়ায়। এক মনে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর সেটা হাতে তুলে নেয়। ফুপিয়ে কান্না করতে লাগে। বেশ ভালোই তো আছো তোমরা। তাহলে কেন তোমাদের সাথে নিয়ে গেলে না? কেন অন্যদের ঘাড়ে আমাকে বোঝা বানিয়ে রেখে চলে গেলে? আমি তো এমন কিছু চাইনি। এইভাবে এত কষ্ট পাওয়ার থেকে আমি মরেই তো যেতাম। আয়রাত তার বাবা মায়ের ছবিটা বুকে জড়িয়ে ধরে কান্না করছিল আর এমন বিলাপ পড়ছিল। তখনই দরজাতে কারো কোরা নাড়ার শব্দ কানে আসে। আয়রাত ভয় পেয়ে যায়, সেভাবে হয়তো তার চাচি এসেছে। তাই হুড়মুড় করে নিজের চোখের সব পানিগুলো মুছে ফেলে আর ছবিটা হাত থেকে আগের জায়গাতে রেখে দেয়। আয়রা স্বাভাবিক হয়ে দরজা খুলে দিয়ে অবাক হয়, কারণ তার চাচা ইকবাল সাহেব দাঁড়িয়ে আছেন, হাতে খাবারের প্লেট। চাচ্ছু, তুমি এত রাতে? এখনো কি এখানে দাঁড় করিয়ে রাখবি, না ভেতরে আসতে দিবি? আরে না না, ভেতরে এসো। ইকবাল সাহেব ভেতরে এসে বিছানায় এক পাশে বসে পড়ে। আয়রা এবার তার চাচুকে বলে, তুমি এত রাতে ঘুমাওনি? তোর চাচি আমাকে ঘুমোতে দিচ্ছে ঠিক মতো? এটা না ওটা নানান কথা মুখে লেগেই থাকে। আর তুই তো এসেই কিছু খাসনি। আয় খেয়ে নে। না মানে চাচু, আসলে পেট ভরা আমার। আর তুমি চলে যাও, চাচি দেখলে আবার বকবে। রাখ তো তোর চাচির কথা, এইদিকে আয়। ইকবাল সাহেব জোর করে আয়রাতকে তার সামনে বসিয়ে দেয়। আয়রাত মাথা নিচু করে বসে থাকে। ইকবাল সাহেব বেশি বুঝতে পারলেন যে কান্না করে বুক বসিয়েছে আয়রাত। আয়রাত খাচ্ছে না দেখে ইকবাল সাহেব খাবার তুলে আয়রাতের মুখের সামনে ধরে। আয়রাত উপরে তাকিয়ে দেখে তার চাচ্চু তার দিকে তাকিয়ে আছে। আয়রাত ছলছল নয়নে তাকিয়ে থেকে খেয়ে ফেলে। চাচু, তোমাদের অনেক কষ্ট হয় না আমার জন্য, তাই না? আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হবে, মেয়ের বাবা হব আমি। কিন্তু আল্লাহর রনিতকে দিয়েছে। কিন্তু পরবর্তীতে মনে হলো যে আল্লাহর আমার কথা শুনেছেন। কিভাবে জানিস? তোকে দিয়ে। আমার মেয়েদের জন্য বাবাদের কখনো কোনো কষ্ট হয় না। হ্যাঁ, তবে একজনের জন্য জীবনটা তেজপাতা হয়ে গেছে পুরো। কে? কে আবার? তোর চাচি। এই বলে আয়রাতের চাচা আর সে ফিক করে হেসে দেয়। আর তখনই ফাটা গলায় কলি বেগমের আওয়াজ আসে। ওই তো শুরু হয়েছে।
নাম নিলাম আর হাজির। আচ্ছা হয়েছে, বুঝলাম। এবার তুমি যাও, নয়তো চাচি এখানে চলে আসবে। ঔষধ খেয়ে জলদি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি যাই। আর কাল কি তোর ভার্সিটি আছে? না নেই, আর কাল সকাল সকাল উঠেই হোটেলে যেতে হবে। আমাকে মাফ করিস রে মা, আমি ব্যর্থ। এই বয়সেই তোকে কাজ করতে হচ্ছে। ধুর চাচু, কিছু বলো না, বাদ দাও তো। আর তুমি যাও জলদি। শুভরাত্রি। ইকবাল সাহেব আয়রাতকে কোনো রকমে খাইয়ে জলদি বের হয়ে পড়ে। আর আয়রাত ফ্রেশ হয়ে এসে একটু পড়তে বসে। তাকে সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়। এভাবেই আস্তে আস্তে গভীর রাত হয়ে যায়। আয়রাত আর তার বিছানাতে চায় না। পড়ার টেবিলে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই তার। পরদিন সকালে খুব ভোরে ঘুম ভাঙে আয়রাতের। টেবিলের পাশে থাকা জানালা দিয়ে রোদ মুখের উপরে পড়েছে। দিন খুব চোরা, তাই সকাল সকাল রোদের প্রকোপটা বেড়ে যায়। হাড়মোড়া ভেঙে উঠে দেখে সে পড়ার টেবিলে। কাল রাত আর বিছানাতে ঘুমানো হয়নি, মনেই নেই। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে এসে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে রান্না শুরু করে দেয়। ইকবাল সাহেব এসেই দেখে আয়রাত রান্না করছে। শুভ সকাল মা। উঠে পড়েছে যাচ্ছ? হ্যাঁ, উঠলাম। তোর চাচি তো নাক ডেকে ঘুমোয়। আচ্ছা, তুমি বসো, আমি চা দিচ্ছি। ইকবাল সাহেব বসে পড়েন খবরের কাগজ হাতে নিয়ে। আয়রাত এক কাপ গরম গরম চা বানিয়ে ওনার সামনে দিয়ে আসে। তার কিছুক্ষণ পরে কলি বেগম উঠে নিচে দেখে যান আয়রাতকে। আয়রাত চুপচাপ সব কাজ করে ফেলে 1 ঘন্টার মাঝেই সব শেষ করে নিজের জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলে। তারপর সেটা খেতে খেতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে তার হোটেলের যে ড্রেসটা আছে সেটা পরে নেয়। ড্রেসটা লাল সাদার কম্বিনেশনে। সেই হোটেলে যারা কাজ করে তাদের সবাইকে এই ড্রেসটা পরতে হয়। ফুল রেডি হয়ে তার চাচুকে বলে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে আয়রাত। তবে যাবার আগে রনিত আয়রাতের জামা টেনে ধরে। আয়রাত ঘুরে তাকায়। কি হয়েছে? আমার জন্য চকলেট আনবে তো? হ্যাঁ আনবো তো, এতগুলো। আচ্ছা। আর শোন, চাচুকে দেখে রাখিস, আর মায়ের কথা শুনিস, তা না হলে পেটের ছাল তুলে ফেলতে পারে, বুঝলি? আচ্ছা, তুমি যাও। আয়রাত রনিতের গালে একটা পাপ্পি দিয়ে চলে যায়। মাঝরাতে বাড়ি ফিরেছে আব্রাহাম, কিছুটা ট্রাঙ্ক অবস্থাতেই। তবে তার দাদির কাছে যেন ধরা না পড়ে তাই চুপি চুপি কোনো কথা না বলে সোজা নিজের রুমে এসে ঢুকেছে। এসে কোনো রকমের জুতাগুলো খুলে সোজা বেড়ে গা এলিয়ে দিয়েছে। এমনকি এত বেলা হয়েছে তা ওঠার নামগন্ধ নেই তার। একটা গোল সাদা ধবধবে বেডের উপরে খালি শরীরে শুয়ে আছে আব্রাহাম। তখনই দরজার সামনে এসে কেউ একজন আব্রাহাম আব্রাহাম বলে ডাকতে থাকলো। আব্রাহামের ঘুম ভেঙে গেল। বুঝতে আর বাকি রইল না যে ইনি তার দাদিমা। আব্রাহাম উঠে নিজের টি শার্টটা পরে নেয়। সামনে এসে পরা চুলগুলো হাত দিয়ে ঠেলে কোনো রকমে পেছনে দেয়। তারপর গিয়ে দরজা খুলে দেয়। সামনে কে আছে তাও দেখে না, দরজা খুলে দিয়ে আবার এসে শুয়ে পড়ে। এতে ইলা আক্তার কপাল কুঁচকায়। বেশ গম্ভীর মুখ নিয়ে আব্রাহামের পাশে বসে পড়ে। দাদি বসতেই আব্রাহাম তার কোলে মাথা রেখে দেয়। কি রে, কাল রাতে কখন ফিরেছিস? অনেক তাড়াতাড়ি ফিরেছি দাদিমা, এসে ঘুমিয়ে পড়েছি। আব্রাহামের কথায় তো দাদির রাগ চরমে পৌঁছে গেল। তিনি সোজা আব্রাহামের কান ধরে উঠিয়ে ফেলে। দাদিমা সারো লাগছে আমার। আমি শুধু তোর দাদি না, তোর মায়ের মাও লাগি, বুঝলি? তোর দাদিমা। আমাকে উল্টা কথা বলা বন্ধ কর। মাঝরাতে বাড়ি ফিরেছিস, জানিস তোর জন্য বসে থাকতে থাকতে আমি নিজেই রাগ করে ঘরে চলে গিয়েছিলাম। তোমাকে বারণ করেছি না যে আমার জন্য তুমি জেগে থাকবে না? আমি ঠিক নেই কখন না কখন বাড়ি ফিরি। আচ্ছা হয়েছে, সর। আব্রাহামের দাদি উঠে এসে পড়তে নেয় রুম থেকে, কিন্তু আবার থেমে যায়। আব্রাহাম, আজকে কি দিন তা কি তুই ভুলে গেছিস? কি দিন দাদি? মনে নেই তোর? না তো, আজকে কি? ভুলে গেছিস তাই না? বাহ বাহ, আর কি কিছুই না, শুয়ে থাক। আব্রাহামের দাদি রেগে চলে আসতে নেয়। তখনই আব্রাহাম দ্রুত গিয়ে তার দাদির হাত ধরে ফেলে। আবার কি হয়েছে? ৭৯তম বিবাহ বার্ষিকী দাদিমা। মনে আছে? আমি কিভাবে বলি? আব্রাহামের দাদির রাগ যেন পানি হয়ে গেল। দিলেন এক গাল হেসে। আব্রাহামের কপালে চুমু খেয়ে দিলেন। জলদি নিচে নেমে আয়, আমি নাস্তা বানাচ্ছি। ওকে।
আব্রাহামের দাদি রুম থেকে চলে গেল। আব্রাহাম ফ্রেশ হতে যাবে ঠিক তখনই তার ফোনে ফোন আসে। দেখে রাশেদ অর্থাৎ আব্রাহামের সাথে যে কাজ করে তার ফোন। আব্রাহাম ফোন তুলে, হ্যালো। স্যারকে অফিসে আসবেন? না, ইচ্ছে নেই। আজ বাইরে বের হব, বাট অফিসে যাব না। তুমি বাকিটা সামলে নিও। জি স্যার, তবে এখানে একটা সমস্যা হয়েছে। কি? স্যার আসলে হঠাৎ করেই অফিসের বেশ কিছু সিসিটিভি ক্যামেরাতে প্রবলেম হচ্ছে, ফুটেজগুলো ক্লিয়ারলি আসছে না। হুট করেই কেন এমন হলো? স্যার ম্যানেজার বলল এই প্রবলেম নাকি বেশ কিছুদিন যাবতই হচ্ছে। হোয়াট দ্য হেল? আর আজ তুমি আমায় বলছো? এত ইরেসপন্সিবল কেন তোমরা? স্যার আজ শিওর আমি সবেমাত্র জানতে পারলাম। দেখো, আজ ঠিক করতে পারো কিনা, নয়তো আমি আগামীকাল দেখছি। ওকে স্যার। এই বলে আব্রাহাম ফোন কেটে দেয়। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। ব্রাউন কালারের শার্ট আর ডেনিম প্যান্ট পরে রেডি হয়ে নিচে চলে যায়। দুটো স্যান্ডউইচ খেয়ে কোনো রকমে উঠে পড়ে। হ্যাভি খাবার সে টোটালি অ্যাভয়েড করে। ড্রয়িং রুমে বসে ছিল, তখনই ফোন আসে। বাড়ির কথা কেমন তুলতেই আছিস, দুধ? আব্রাহামের হ্যাঁ, ভালো আছি। তার কি খবর? ভালো। কিরে, তোকে তো কাল রাতে আর বারে খুঁজে পেলাম না। সামনে আয়রাতের মুখটা আপনা আপনি ভেসে ওঠে। না, অনেক রাত হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না, তাই এসে পড়েছি। ও আচ্ছা, শোন, হুম। চল আজ বাইরে কোথায় যাই। রোহিত, অয়ন সবাই আছে। কোথায় যাবি? ক্লাবে যাই চল, সেখানে মেয়েরাও আছে, মজা হবে। হোয়াট ননসেন্স! আজকেও আবার? আমি ক্লাবে যাচ্ছি না, তোরা গেলে যা। একদম না, তোকে ছাড়া তো আড্ডা জমেই না। আর ক্লাব না তো কোথায়? অন্য কোথাও, মানে ভালো একটা জায়গাতেও তো যাওয়া যায় নাকি? তাহলে দ্য উইনস্টন হোটেলে যাওয়া যাক। এটা? এটা একটা 5 স্টার হোটেল অ্যান্ড অনেক ভালো, শান্ত ভদ্রনম্র একটা প্লেস। তো যাওয়া যাক সেখানে। ওকে ফাইন, আমি রোহিত অয়নের সাথে কথা বলছি, আর হোটেলে ম্যানেজারের সাথেও। ওকে। Okay, 2 pizza, 2 orange juice and 1 pancake. Anything else, sir? আয়রাত একজন লোকের কাছ থেকে অর্ডার নিয়ে এসে পড়ে। সোজা কিচেনে চলে যায়। গিয়ে দেখে অবনী কাজ করছে। অবনী আয়রাতের সাথে হোটেলেই কাজ করে, আর আয়রাতেরও অনেক ভালো ফ্রেন্ড। প্রায় 20 মিনিট পর আয়রাত অর্ডার দেওয়া খাবারগুলো দিয়ে আসে। আয়রাত সেখান থেকে এসে পড়তে ধরছিল, তখনই দিয়ার ডাকতে থেমে যায়। আরু, আরে দিয়া, আয়রাত হাত থেকে গ্লাভগুলো খুলতে খুলতে দিয়ার দিকে এগিয়ে যায়। তুই এখানে এই সময়? হ্যাঁ, আজ তো ভার্সিটি নেই, তাই ভাবলাম তোর কাছে চলে আসি। আর চাচুর সাথেও কিছু কথা ছিল। তো কথা হয়েছে আঙ্কেলের সাথে? না, হয়নি এখনো, তবে পরে বলে নেব। আচ্ছা শোন না, আমি তাড়াহুড়া করে বাসা থেকে এসে পড়েছি, কিছুই খাইনি, খুব ক্ষুধা পেয়েছে। আরে আগে বলবি তো তুই। আচ্ছা টেবিলে বস, আমি খাবার আনছি। কি খাবি বল? পেস্ট্রি আর বার্গার। জাস্ট গিভ মি 2 মিনিটস। দিয়ে বসেছিল। কিছুক্ষণ পর আয়রাত পেস্ট্রি আর বার্গার নিয়ে আসে। দিয়ার পাশে আয়রাত বসে পড়ে। দিয়ে কথা বলছে আর খাচ্ছে। খাওয়া শেষ হলে দিয়ার চাচ্চু অর্থাৎ হোটেলে ওনার আসে। দিয়ার সাথে অনেক কথা হয়। দিয়ার চাচ্চু আয়রাতকে অনেক ভালো মেয়ে ভাবেন আর সম্পর্কে ভালো। আর এবার উনি বলে ওঠেন, আইরাত, জি আঙ্কেল। আইরাত, আজ অনেক বেশি কাজ আছে আর অনেক ইম্পর্ট্যান্টও। ইনফ্যাক্ট আমাদের হোটেলে আজ প্রথম তারা আসছেন, সন্ধ্যার পর আসবেন। আর আজ কিন্তু বেশি টাইম থাকতে হবে হোটেলে, আর তোমরা যারা আছো সবাইকে সামলাতে হবে। আঙ্কেল, কারা আসবেন? মিস্টার আব্রাহাম আহমদ চৌধুরী। আব্দুল শেখের কথা শুনে দিয়ার কাশি উঠে পড়ে অনেক জোরে। আয়রাত আমতা আমতা করে বলে ওঠে, আঙ্কেল ইনি কে? আরে আস্তে, তুই এইভাবে কাশছিস কেন? পানি খা। আয়রাত দিয়াকে পানি খেয়ে দেয়। দিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, চাচু, কি বলছো? আব্রাহাম চৌধুরী আসবে তোমাদের হোটেলে? সত্যি? আমার তো দেখার জন্য মন আর মানছে না। কিন্তু উনি কে তাই তো জানি না। তুই কোন গ্রহে থাকিস বলতো? আব্রাহাম আহমেদ চৌধুরীকে তুই চিনিস না? যেখানে সবাই তাকে দেখার জন্য পাগল। হয়েছে, একটু থাম। আমার দেখার এত শখ নেই। আঙ্কেল, আপনি বলুন না কে?
আয়রাত উনি অনেক বড় একজন বিজনেসম্যান আর সাথে একজন আন্ডারগ্রাউন্ডের অনেক বড় মাফিয়া। তবে আমি আজ পর্যন্ত তাকে দেখিনি বিনা কারণে কারো ক্ষতি করতে। ওনার ফ্রেন্ড ফোন করেছিল, ফুল হোটেল বুক করা হয়েছে, আজ সন্ধ্যায় আসছেন তারা। একটা সফট পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হবে আর আমাদের সবাইকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। জি আঙ্কেল, কোনো চিন্তা করবেন না, সব সামলে নিতে পারবো। তো এখন থেকেই সব শুরু করে দাও, কেমন? দিয়ে আসি। আচ্ছা চাচ্ছু। আবদাল শেখ সেখান থেকে এসে পড়েন। দিয়ে তো খুশিতে গত হয়ে আছে। আয়রা তার দিকে তাকিয়ে দেখে দিয়া মনে মনে মন কোলা খাচ্ছে। এটা দেখে আয়রা দিয়ার কাঁধে চিমটি কেটে দেয়। আউচ! দিন দুপুরের স্বপ্ন দেখা অফ কর। আরে তুই কি বুঝবি, একবার তোর সামনে আসুক। তুই নিজে যদি ওনার উপর ক্রাশ না খেয়েছিস তো আমি দিয়া নাম পাল্টে রাখবো। সব মেয়ের দিলের ধার কানুনি। তাহলে একটা নতুন নাম খুঁজে নি। দিয়া এক প্রকার নাচছিল, কিন্তু আয়রাতের কথা শুনে থেমে যায়। মানে? মানে এই যে, আমি কারো ওপর ক্লাস ট্রাস খাচ্ছি না, নজর ঠিক কর হারামি। এ কথা বলেই আয়রাত চলে যায় আর দিয়া তার পেছনে পেছন। হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম ঝলমল করছে। সব কিছু অনেক নিট ও ক্লিন। দেখতে দেখতে এক সময় সন্ধ্যা হয়ে আসে। হায়রাতের বাসায় যেন প্রবলেম না হয় তাই সে তার বাড়িতে ফোন করে সব জানিয়ে দিয়েছে। তার চাচুকে সব কিছু সাদা আর গোল্ডেনের মাঝে সাজানো হয়েছে। এদিকে খাবার, আরেকদিকে অ্যালকোহল আর সফট ড্রিঙ্ক সাজানো। কাচের অনেকগুলো লোম্বাটে গ্লাসে করে অ্যালকোহল নিয়ে দাঁড়িয়ে আছে ওয়েটাররা। প্রায় 3 ঘন্টা পর সব কিছু রেডি হয়। এবার হোটেলের সব কর্মচারীদের একসাথে দাঁড় করিয়ে সব কাজ বুঝিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। আব্রাহাম রেডি হচ্ছে, একদম সিম্পলের মাঝেই সুন্দর লাগছে। ব্ল্যাক রিপ প্যান্ট পরেছে আর ডার্ক ব্ল্যাক শার্ট। আজ ওপরে কোনো কোট বা জ্যাকেট পরছে না, শুধু ডার্ক শার্ট। শার্টের হাতা ফ্লোট করা আর হাতে গোল্ডেন কালারের ওয়াশ, আর সেটাও যেন জিম করা বডিতে একদম ফুটে উঠেছে। চুলগুলো কিছু না করে নর্মালভাবে রয়েছে আর বাতাসে দুলছে। আব্রাহাম বাইরে এসে জুতো পরছে, তখনই তার ফ্রেন্ডের কল আসে। আব্রাহাম তার দাদিকে বলে বের হয়ে আসে। বাইরে এসে গাড়িতে উঠে পড়ে। আব্রাহামের ফোন তার ফ্রেন্ড হোটেলের অ্যাড্রেসটা মেসেজ করে দিয়েছে। আব্রাহাম সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। গিয়ে দেখে কৌশল, রোহিত আর নয়ন দাঁড়িয়ে আছে। এরা আব্রাহামের অনেক পুরনো ফ্রেন্ড আর অনেকটা ক্লোজও। ওই তো এসে গেছে মিস্টার চাম। আব্রাহাম গাড়ি থেকে নেমে পড়ে। আমি কি দেরি করেছি? একদম না। ভিতরে যাওয়া যাক। হ্যাঁ চল। আব্রাহামের ভেতরে যেতেই তাদের সবাই আন্তরিকভাবে স্বাগত জানায়। আব্রাহাম আর সাথে তার ফ্রেন্ডরা ভেতরে যায়। ম্যানেজার গিয়ে আব্রাহামের সাথে খুব বিনিময়ের সাথে কথা বলে। আর হোটেলে যে লেডিস স্টাফগুলো ছিল তারা নিজেদের চোখ দিয়ে গিলে খাচ্ছে আব্রাহামকে। আব্রাহাম আর তার ফ্রেন্ডরা গিয়ে একটা খোলা জায়গায় বসে পড়ে। এখানে খোলা আকাশ আছে, রাতের হালকা আলো আছে, আর সাথে ওপরে অনেকগুলো সাদা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। সামনে একটা বড় সুইমিং পুল রয়েছে, ভেতরে লাইটগুলো সুইমিং পুলে ঝকঝক করছে। 5 স্টার হোটেলে আর তার সব কিছু হাইফাইও বটে। আব্রাহাম সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আসছে আর হাসছে। পার্টির মাধুর্য ধরে রাখার জন্য স্লো ভলিউমে একটা সফট মিউজিক বাজানো হচ্ছে। আব্রাহাম সহ বাকি সবাই হাতে রয়েছে অ্যালকোহলের একটা গ্লাস। এতক্ষণ আয়রা তার অবনী কেউ ছিল না এখানে, তারা কিচেনে রান্নার কাজে ব্যস্ত। তখনই আরেকজন গিয়ে তাদের দ্রুত কিচেন থেকে গিয়ে বাইরের দিকটা সামলাতে বলে। আয়রাত আগে গিয়ে নিজে একটু ঠিকঠাক হয়ে নেয়, তারপর পরিপাটি হয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে হাতে একটা বিয়ারের পেগের ট্রেনে হলরুমে চলে যায়। আয়রাত এক সাইডে টেবিলের পাশে গিয়ে হাত থেকে ট্রেটা রেখে দেয়। তার সাথে অবনী এসেছিল, তার কোনো সারা শব্দ না পেয়ে আয়রাত তার পাশে তাকায়। দেখে অবনী চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আয়রাত অবনীর নজর খেয়াল করে তার আরেক পাশে তাকায়, দেখে কিছু লোক সেখানে দাঁড়িয়ে আছে। আয়রাত কৌশলে রোহিত আর ওয়ানকে দেখে আব্রাহামকে আয়রাতের চোখে পড়ে না। আয়রাত বুঝে না যে অবনী এমন কি দেখে তাকিয়ে আছে। আয়রাত অবনীকে ডাক দেয়, অবনী হসে আসে। বুঝি না আজ সকাল থেকেই সবাই এমন কেন করছে। আরে ভাই, এটা একটা হোটেল, এখানে নানা ধরনের মানুষ তো আসেই, তো এইভাবে চোখ ফাটিয়ে দেখার কি আছে বুঝি না। প্লিজ একটু কন্ট্রোল কর। নিজের সামনে এমন হ্যান্ডসাম আর ড্যাশিং মানুষ থাকলে নিজেকে কন্ট্রোল করা বড্ড দেয়।
মরণ, কন্ট্রোল কর দয়া করে, চুপ করে কাজ কর। আয়রাত ব্যঙ্গ করে কথা বলছিল, আর অবনী আয়রাতের এসব কাণ্ড দেখে হাসছে। আব্রাহাম কথা বলতে বলতে হুট করে আরেক দিকে তাকায়, আর সে আয়রাতকে দেখে। তবে আয়রাতের পেছন দিকটা সে আয়রাতের চেহারাটা এখন আব্রাহাম দেখেনি, কিন্তু তবুও আব্রাহামের কেমন খটকা লাগে। কপাল কুঁচকে তাকিয়ে থাকে আব্রাহাম। তার ফ্রেন্ডদের বলে আব্রাহাম সেখান থেকে এসে কয়েক কদম এগিয়ে যায়। আব্রাহাম আরো গভীর দৃষ্টিতে দেখছে তার সামনে থাকা মেয়েটিকে। সেই চেনা মেয়েটাকে তার মন বলছে। আব্রাহাম তার হাতে থাকা গ্লাসের ভেতরে অ্যালকোহলটা চুমুক দিচ্ছে আর মেয়েটির দিকে তাকিয়ে আছে, আর এটা অবনী খেয়াল করে। আহাম আহাম, গলাতে ব্যাঙ আটকে গিয়েছে নাকি? আরে ওই যে তাকিয়ে আছে। কি কে তাকিয়ে আছে? আরে ওই যে উনি, আরে কে? আব্রাহাম চৌধুরী। এই কে রে এই আব্রাহাম চৌধুরী? আমিও তো দেখি তো, কোথাকার কে? এই বলে আয়রাত তার পেছনে ফিরে তাকায়, দেখে যে আব্রাহাম তার দিকে তাকিয়ে আছে। আয়রাত আর আব্রাহামের পুরো চোখাচোখি হয়ে যায়। আব্রাহামের দিকে তাকাতে আয়রাতের বুকটা কেমন ধুপ করে ওঠে, কিন্তু আব্রাহাম এবার এক ভুরু উঁচু করে বাঁকা হেসে আয়রাতের দিকে তাকায়, কেননা সে আয়রাতকে চিনতে পেরেছে। কাল রাতের বারের সেই মেয়েটা। আয়রাত অবাক হয়ে তাকিয়ে আছে আব্রাহামের দিকে, কেননা সে তো গতকাল আব্রাহামকে দেখতেই পায়নি, তবুও কেমন যেন চেনা লাগছে। আর আব্রাহামের মুখে ঝুলছে পাকা হাসি। আব্রাহাম আর আয়রাতের চোখাচোখি হয়ে গেলে আয়রাত পুরো স্ট্যাচু হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তো হাসেই। শুধু আব্রাহাম হসে আছে, কিন্তু আয়রাত যেন একটা ঘোরের ভেতরে আছে। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পেরে কিছুটা গলা খাকড়িয়ে দেয়, হাতের আঙ্গুল দিয়ে নিজের কপালে কিছুটা স্লাইড করে। বাঁকা হাসিটা যেন এবার গাঢ় হাসিতে পরিণত হয়েছে। সামনে তাকিয়ে দেখে আয়রাত এখনো তার দিকেই তাকিয়ে আছে। টাসকে খেয়েছে নাকি? এবার আব্রাহাম জোরে কিছুটা কাশিতে সোজা হয়ে দাঁড়ায়, আর আয়রাতের যেন এবার হুঁশ আসে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে, সামনে ঘুরে চোখের পাতা পিট পিট করে দ্রুত ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজে টেনে ছিড়ুক। লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি সে? আয়রাত হাত দিয়ে নিজেই নিজের মাথায় গাঁটটা মারল। আয়রাত মাথা তুলে অবনীর দিকে তাকায়, দেখে যে অবনী তার দিকে তাকিয়ে ভুরু জোড়া নাচাচ্ছে। কি এভাবে তাকিয়েছিলি কেন বল? খেলি তো ঝটকা। তোর মাথা। আমি হ্যাঁ হ্যাঁ, কি বল? ধুর কিছুই না, যা তো গিয়ে কাজ করতো। আয়রাত অবনীকে উল্টো ঝাড়িতে হাতে একটা জুসের ট্রে নিয়ে সেখান থেকে এসে পড়ে। অবনী তো হেসে কুটি কুটি হচ্ছে। তবে আয়রাত যখন থেকে আব্রাহামকে দেখেছে তখন থেকে তার কেমন যেন খটকা লাগছে। মনে হচ্ছে কোথায় যেন দেখেছে সে লোকটিকে, কিন্তু ঠিকভাবে খেয়াল করতে পারছে না। আয়রাত কাজ তো করছে, কিন্তু মন তার কাজে নেই। আর এদিকে আব্রাহাম কোনো না কোনোভাবে আয়রাতকে দেখে যাচ্ছে। আব্রাহাম বুঝতে পেরেছে যে আয়রাত হয়তো তাকে নিয়ে কিছুটা সন্দেহের মাঝের হয়েছে। তাই তো আয়রাতের এত চিন্তা মাখা মুখটা নিতান্তই আব্রাহাম দেখে বেশ মজা পাচ্ছে। হাতের সব কাজ শেষ করে আয়রাত একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখনই অবনী আসে। আইরো বেবি, হয়েছে কি বলতো তোর? সেই কখন থেকে দেখছি যে এভাবে মুখ লটকে আছিস, কি হয়েছে? আমার না কেমন যেন লাগছে। কেমন? এই যে আব্রাহাম চৌধুরী আছে না, আমি সত্যি বলতে ওনাকে এর আগেও দেখিনি, কিন্তু তবুও কেন জানি মনে হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে যে কোথাও যেন তাকে আমি দেখেছি। আর শোন, দেশে এমন কেউ নেই যে ওনাকে চেনে না। ওনার অনেক নামদাম, বুঝলি? সো হয়তো দেখেছি যে কোনো না কোনো ভাবে, কিন্তু খেয়াল নেই। হয়তো। আচ্ছা শোন, আমাকে ম্যানেজার ডাকছেন, আমি যাই। অবনী সেখান থেকে চলে যায়, কিন্তু সেই একই সন্দেহ যেন আয়রাতের মনে রয়েই যায়। আব্রাহাম দূর থেকে হলেও আয়রাতকে দেখছে বাঁকা চোখে। তখন আরেকজন ছেলে এসে আয়রাতকে বলে যে ড্রিঙ্ক নিয়ে যায় তাদের কাছে। আয়রাত কিছু না বলে শুধু মাথা নাড়ায়। হাতের ড্রিঙ্কের গ্লাসগুলো নিয়ে আয়রাত ভেতরে যায়, গিয়ে দেখে সেখানে আব্রাহাম নেই। আয়রাত কিছুটা দম ফেলে, গ্লাসগুলো হাত থেকে টেবিলের উপর রেখে আয়রাত যেই না পেছনে ঘুরে চলে আসতে নেবে, তখনই ফট করে আব্রাহাম তার সামনে এসে পড়ে। আয়রাত এসে বেশ চমকে যায়, সাথে খানিক পড়ে যেতে ধরে। আব্রাহাম এক মুহূর্ত দেরি না করে খপ করে আয়রাতের কোমর টেনে ধরে, আর তার আরেকটা হাত আব্রাহাম নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়।
আকস্মিক এমন কাণ্ডে আয়রাতের চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আয়রাত তাকিয়ে দেখে আব্রাহাম তার কোমরে হাত দিয়ে রেখেছে। মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। একদিনে তাকিয়ে আছে তো হাসি। আব্রাহামের এমন চাহনি আয়রাতকে বেশ অস্বস্তিতে ফেলেছে। আয়রাত শুকনো কিছু ঢোক গিলে, আর তখনই আয়রাতের ডাক পরে বাইরে তাকে খুঁজছে অনেক কাজ। সে ফট করে আব্রাহামের কাছ থেকে নিজেকে সাইডে নিয়ে দূরে সরে আসে, মাথা নিচু করে দ্রুত গতিতে চলে আসে। আব্রাহাম এক মনে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আয়রাত চলে গেলে আব্রাহাম ড্রিঙ্কের গ্লাস তুলে তাতে চুমুক দেয়। আয়রাত অনেক ঘামছে। বাইরে আসতেই দেখে দিয়া, আর তার জন্যই এত ডাকাডাকি। দিয়া আয়রাতকে দেখে দ্রুত চলে যায়। এই কোথায় থাকিস তুই? এতবার যে ফোন দিলাম। আরে কাজ অনেক ছিল রে, ধরতে পারিনি, সরি। আচ্ছা, উনি কি এসেছেন রে? আয়রাত বলল কে? আরে আব্রাহাম আহমেদ চৌধুরী। বলল হ্যাঁ। ধুর, আগে কেন বলিসনি? আল্লাহ, আমি ওনাকে দেখবো। দিয়া দ্রুত ভেতরের দিকে যেতে ধরে, আর আয়রাত তার হাত টেনে ধরে। এই থাম। এই তোরা কিরে বারবার দেখার জন্য মারিয়া হয়ে উঠেছিস একদম? আমার জন্মান্তরের ক্রাশ। কিন্তু আমার তো ভালো ঠেকছে না। মানে? দেখ, আমি ওনাকে এর আগে কখনোই দেখিনি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি ওনাকে কোথাও তো দেখেছি। কবে দেখেছিলি? তোকে বললাম না যে সেই দিন বাড়ি একটু আমার প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সেই দিনই আমি এই লোকটার চেহারা দেখিনি, তবে আজ কেন যেন আব্রাহাম চৌধুরীকে চেনা চেনা লাগছে। ওয়েট, কি? তুই জানিস ওই বারটা কার? কার? আব্রাহাম আহমেদ চৌধুরীর। ও আচ্ছা, কি? জি। দাদা দাঁড়া, মানে হয়তো সেদিনই তুই ওনাকে দেখেছিস। সেই দিন বডি দেখেছিস, আর আজ ফেস। এই কথা বলে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আর এদিকে আয়রাত একটা ছোটখাটো শখ খেলো। তার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, যে তাহলে সেই দিন যে তাকে এক রাতের বউ হবার অফার করেছিল সে আর কেউ না, এই আব্রাহাম চৌধুরী ছিল। আর একটু আগে যে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল সে ওই আব্রাহামই ছিল। এটা ভাবতে আয়রাতের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আয়রাত তার মুখটা বাংলার পাস বানিয়ে রেখে দিয়েছে, আর তার সামনে দিয়ে হাসছে। এটা যেন আগুনে ঘি ঢালার সমান। আয়রাত দিয়ার চুল টেনে ধরলো। দিয়ে হাসা বাদ দিয়ে চিল্লাচ্ছে এখন। অবনী কাজ করে এদিকে আসছিল, এসে দেখে আয়রাত দিয়ার চুল টানছে। অবনী দ্রুত গিয়ে আয়রাতকে দিয়ার কাছ থেকে সরিয়ে আনে। তোরা বড় কবে হবি? আমি মরি আমার জানাই, আর ও হাসছে। 3 ঘন্টা লাগিয়ে রেডি হয়ে এসেছিলাম, সব একদম জলে গেল। আয়, সমুদ্র বানিয়ে দিচ্ছি। এই না, অনেক হয়েছে। এই, তোর মায়ের খাইয়ে খিদা লাগে গেছে, খাইতে দে। আনছি, খাই খাই কোম্পানি। আয়রাত সব চিন্তা মাথায় নিয়ে কাজ করতে লাগলো। আর এদিকে অবনী আর দিয়ে গল্প করছে। বেশ সময় পর আয়রাত দিয়ার জন্য খাবার এনে দিল, আর তখনই ম্যানেজার আয়রাতকে ডাক দিল। আয়রাত, জি। তোমার কাজে ওনাদের অনেক ভালো লেগেছে। জি আচ্ছা। এবার যাও, তাদের জন্য আরো কিছু নিয়ে ভেতরে যাও। আচ্ছা। এই বলেই ম্যানেজার লতিফ চলে আসেন, আর আয়রাত টেবিলের কাছে গিয়ে ট্রেতে করে কিছু লাইট খাবার দিয়ে যায়। আয়রাত ট্রেতে খাবার নিচ্ছিল, তখনই দিয়ে আসে। কিরে, ওই লেট লতিফ কি বলে? ম্যানেজার কিছুটা উল্টো স্বভাবের তো, তাই সবাই তার নামের আগে লেট ব্যবহার করে, লেট লতিফ, তবে তার অগোচরে। আয়রাত, তোমার কাজ ওনাদের খুব পছন্দ হয়েছে, এবার কিছু খাবার নিয়ে ভেতরে যাও। আচ্ছা, যা তুই। আয়রাত বিরক্তি সহিত একটা ক্ষীণ দম ছেড়ে ভিতরে চলে যায়। ভেতরে যাবার সময় আয়রাত এক নজর উপরে তাকিয়ে দেখে আব্রাহাম সুইমিং পুলের একপাশে দাঁড়িয়ে কথা বলছে। আয়রাত দেখেই চোখ নামিয়ে ফেলে। আব্রাহাম দেখে যে আয়রাত এদিকে আসছে। আব্রাহাম দেখেও না দেখার ভান করে থাকে। আয়রাত গিয়ে আস্তে করে ট্রেটা রেখে আবার দ্রুত ঘুরে চলে আসতে নেয়, কিন্তু আব্রাহাম আর তা হতে দিলে কোথায়। আয়রাতকে পেছন থেকে ডাক দেয়, হে গার্ল। আয়রাত যাচ্ছিল, কিন্তু পাগুলো থেমে যায় আব্রাহামের ডাকে। চোখ মুখ কুচকে ফেলে, হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলে। আয়রাত উল্টো হয়ে দাঁড়িয়ে আছে দেখে আব্রাহাম নিজে এগিয়ে গিয়ে আয়রাতের পেছনে দাঁড়ায়। আব্রাহাম খানিক ঝুঁকে আয়রাতের কানের কাছে বলে ওঠে, ট্রেন ধরতে যাবে নাকি? সবসময় এত তাড়াহুড়োয় থাকো কেন? আয়রাত এবার সোজা হয়ে দাঁড়ায়, স্বাভাবিক হয়ে পেছনে ঘুরে। ঘুরে থেকে আব্রাহাম তার বেশ কাছাকাছি দাঁড়িয়ে আছে।
ব্যাপারটা বুঝতে পেরে আয়রাত নিজেই দূরে এসে দাঁড়ায়। জি। ম্যাক ওয়ান গার্লস ডিং ফর মি। জি, আসলে তার জন্যে বাকিরা আছে, এটা আমার কাজ না। বাকিরা কে কোথায় আছে তা দেখার বিষয় আমার না। আমি তোমায় বলেছি আর তুমিই বলবে। আমি তোমায় বলেছি আর তুমিই করবে। দেরির কাজ আমার পছন্দ না মোটেও। আয়রাত বুঝলো যে তার আর কোনো উপায় নেই, তাই সে বাধ্য হয়ে আবার টেবিলের কাছে চলে যায়। গিয়ে কোনো কথা না বলে দ্রুত ড্রিঙ্ক বানাতে থাকে। আর আব্রাহাম তার দিকে তাকিয়ে ধীর পায়ে তার কাছে আসে, আয়রাতের পাশে দাঁড়িয়ে পড়ে। আয়রাত তা খেয়াল করেও আবার কাজ করতে থাকে। আব্রাহাম আয়রাতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্যান করে যাচ্ছে, যার ফলে আয়রাতের প্রায় ধূপখনি শুরু করে দিয়েছে। প্রায় 10-12 মিনিট পর ড্রিঙ্ক বানানো শেষ হয়। আয়রাত চোখ নিচু নামিয়েই আব্রাহামের উদ্দেশ্যে বলে, আপনার ড্রিঙ্কস তৈরি। ব্যাস এটুকু কথা বলেই হায়রাত দ্রুত এসে পড়ে, যেন এখান থেকে এসে পড়লেই সে প্রাণে বাঁচে। একটা বারও সে আব্রাহামের দিকে ঘুরে তাকায় না। আব্রাহাম বেশ বুঝতে পারছে হায়রাতের অবস্থাটা। আয়রাত চলে গেলে কৌশলে আব্রাহামের পাশে গিয়ে দাঁড়ায়। কৌশল একবার আয়রাতের যাবার দিকে আর একবার আব্রাহামের দিকে তাকাচ্ছে। তখনই আব্রাহাম বলে ওঠে, এই মেয়েটার পুরো বায়োডাটা আমার চাই। 10 মিনিটে পেয়ে যাবে। এই বলেই আয়রাতের বানানো ড্রিঙ্কটা হাতে তুলে নিয়ে আব্রাহাম চলে যায়। আর আয়রাত বড় বড় দম ছেড়ে বাইরে এসে পড়ে। বাইরে এসে আগে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেয়ে নেয়। অবনী আর দিয়া তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। আমি আর ভেতরে যাচ্ছি না। এই অবনী, ওদের কিছু লাগলে প্লিজ তুই ভেতরে যাস, আমি আর নেই। হয়েছে কি? আমার খুব আনইজি লাগছে। ওনার সামনে গেলে আপনা আপনি হৃৎপিণ্ডটা ওঠানামা করতে থাকে। এভাবে রাত কেটে যায়। প্রায় 12টা বাজছে, পার্টি শেষ। আব্রাহাম আর তার ফ্রেন্ডরা চলে যাচ্ছে। হোটেলের ওনারের সাথে আব্রাহাম কথা বলে। অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল, সবাই অনেক ভালো ছিল, কথা বলছে সবাই। কিন্তু এদিকে আব্রাহাম 2 নয়ন আয়রাতকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, কেননা এখানে সবাই থাকলেও আয়রাত নেই। আর আব্রাহাম ব্যাকুল হয়ে খুঁজছে। সবাই যখন চলে যাবে তখন আব্রাহাম শেষবারের মতো হোটেলের ভেতরে তাকায়। দেখে যে একটা মেয়ে আয়রাতকে কিছুটা টেনে এদিকে আনছে, মানে অবনী আয়রাতের আনছে। আয়রাতকে দেখেই আব্রাহামের চোখগুলো যেন জুড়িয়ে যায়। অবশেষে বিদায় নিয়ে সবাই চলে যায়। হোটেলের সব স্টাফরা দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝে আয়রাতও। বন্ধুদের কাছ থেকেও আব্রাহাম বিদায় নিয়ে নেয়। সে গিয়ে গাড়িতে উঠে পড়ে, তবে গাড়িটা কিছুটা ঘুরিয়ে আব্রাহাম ব্রেক করে আয়রাতের সামনে থামায়। আয়রাত দাঁড়িয়ে ছিল। হুট করে নিজের সামনে গাড়ি এভাবে ব্রেক কষতে দেখে আয়রাত ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়, কপাল কুঁচকে সামনে তাকায়। আব্রাহাম গাড়ির উইন্ডোটা খুলে আয়রাতের দিকে তাকায়। আয়রাত সামনে তাকিয়ে দেখে আব্রাহাম চোখে পড়ে থাকা গ্লাসটা কিছুটা নিচে নামিয়ে আয়রাতের উদ্দেশ্যে বলে ওঠে, মিস আয়রাত, আই হোপ আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। নিজের কথা শেষ হতে গাড়ি সাঁই করে টান দিয়ে আব্রাহাম এসে পড়ে। আর আয়রাত নিজের মাথা চুলকাচ্ছে। কিন্তু পরক্ষণে আয়রাতের মনে পড়েছে আব্রাহাম তার নাম নিয়েছে। সে আয়রাতের নাম কীভাবে জানলো? আয়রাত তার চোখগুলো সরু করে সোজা অবনীর দিকে তাকায়। অবনী তো ভেবাচাকা খেয়ে যায় যে আয়রাত তার দিকে তাকিয়ে আছে কেন। দিয়ার মতো তাকেও চুলটানা দিবে না তো? আয়রাতের নজর দেখে অবনী তার 2 হাত নিজের মাথায় চেপে ধরে কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলে, দেখ বইন, আমার চুলগুলো নষ্ট করিস না। নষ্ট করব না যদি সত্যিটা বলিস। কি? উনি আমার নাম কিভাবে জানলেন? আরে তা আমি কি করে জানবো? তাহলে তাকে আমার নাম কে বলল? আরে যখন তোকে ডাকা হচ্ছিল হয়তো তখন শুনেছে। এতে তো অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, তাও ঠিক। হয়েছে মেরি মা, অনেক রাত হয়েছে, পার্টিও শেষ। এবার তুই জলদি বাড়ি যা, নয়তো তোর যে মার্কা মারা চাচি তা জানি কিমা বানিয়ে দেবে তোর। আসলেই। আয়রাত অবনীর কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। অনেক আগে দিয়ে সবাইকে বলে বাড়ি ফিরে গিয়েছে। আয়রাত হোটেল থেকে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিট পর বাড়ি এসেও পড়ে। তবে আশ্চর্যজনকভাবে দেখে হলরুমে তার চাচি বসে আছে। আয়রাত ভয় পেয়ে যায় তার চাচিকে দেখে। সে ভেবেছিল তার চাচি তাকে বকবে, কিন্তু আয়রাতের ধারণা ভুল প্রমাণ করে আয়রাতের চাচি বলে ওঠে, সেখানে অনেক কাজ করেছিস, হয়তো খাবার সময়টুকু পাসনি। এই রইল খাবার, ফ্রেশ হয়ে খেয়ে নিস।
এই কথা বলেই হায়রাতের চাচি উঠে চলে যায়। আয়রাত হবাকি হয়, এই প্রথম তার চাচি তার সাথে ভালোভাবে কথা বলল। আয়রাত ফ্রেশ হয়ে এসে খেয়ে নেয়। এভাবে কেটে যায় মাঝখানে পুরো একদিন। আয়রাত আজ ভার্সিটি গিয়েছে। দিনে তো কাজ করতে পারবে না, তাই তাকে রাতে কাজটা করে দিতে হবে। দিয়ার আয়রাত একই ভার্সিটিতে, আর দিয়ার চাচু যেহেতু হোটেলের ওনার, তাই তেমন কোনো সমস্যাতেও হায়রাতকে পড়তে হয় না। এটা হায়রাতের জন্য একটা প্লাস পয়েন্ট। আর অন্যদিকে আব্রাহাম তার অফিসে বসে বসে হাতে একটা গ্লোব ঘোরাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছে রাশেদ, অর্থাৎ যে আব্রাহামের সাথে কাজ করে। গত 6 বছর যাবত এই রাশেদ আব্রাহামের সাথে কাজ করে যাচ্ছে। আর অফিসের ম্যানেজারের দাঁড়িয়ে আছে। ম্যানেজার দরদর করে ঘেমে যাচ্ছে, কারণ অফিসের ক্যামেরায় ফুটেজ বেশ কিছুদিন যাবত প্রবলেম হচ্ছে। আজ আব্রাহাম সেগুলো চেক করতে বসেছে, আর সব দেখে আব্রাহামের মাথা গরম। তবে আব্রাহামের মাঝে তেমন কোনো হাবভাব দেখা যাচ্ছে না। আর আব্রাহামের এই অতি শান্ত মনোভাবটা যেন ওদেরকে কাটা দিয়ে দিচ্ছে। ম্যানেজার, জি 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 স্যার। কবে থেকে প্রবলেম হচ্ছে? স্যার গত 2 দিন ধরে। আব্রাহাম চোখ ঘুরিয়ে রাশেদের দিকে তাকায়। এই যেন রাশেদের যায় যায় অবস্থা। ব্যাস, আমি কারো কৈফিয়ত শুনতে চাই না, ফুটেজগুলো আমাকে দাও। রাশেদ দ্রুত সব ক্যামেরার ফুটেজগুলো আব্রাহামের সামনে রাখে। আব্রাহাম সেগুলো এক এক করে চেক করতে থাকলো। প্রথম দুটো ফুটেজ কোনো রকমের দেখা গেলেও 3 নাম্বার ফুটেজ থেকে শুরু করে একদম 7 নাম্বার ফুটেজ পর্যন্ত সব ঝাপসা। তবে আব্রাহাম ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে খেয়াল করে যে 3 নাম্বার ফুটেজের ঠিক 2:35 একটা লোক কালো কাপড়ে অফিসের ভেতরে যাচ্ছে। তাকে আরও কোনো ফুটেজে দেখা যায়নি, কারণ সব ঝাপসা। তবে তাকে আবার ঠিক 6 নাম্বার ফুটেজে দেখা গেছে। আর তখন যে অফিস থেকে বের হচ্ছে, আব্রাহাম আরও একটু খেয়াল করতে দেখে যে এই ফুটেজগুলো অফিসের 5 নাম্বার ফ্লোরের। ব্যাস, আব্রাহামের যা বোঝার সে বুঝে গেল। রাশেদ, জি স্যার। অফিসের ভিতর থেকে কারো বাইরে যাওয়া বা বাইরে থেকে কারো ভিতরে আসা টোটালি অফ করে দাও এখনই। জি স্যার। ম্যানেজার, জি স্যার। কেউ যেন কিছু ভুল করেও টের না পায়, সব যেন নর্মাল লাগে। ওকে? জি স্যার। যেতে পারেন। ম্যানেজার আর রাশেদ চলে গেল। আব্রাহাম এক হাত তার মুখে ঠেকে সরু দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। অতঃপর আব্রাহাম তার গানটাতে সব বুলেট লোড করে জ্যাকেটের পাশে নিয়ে নেয়। অন্যদিকে আব্রাহামের বাড়িতে তার দাদি আছে। উনি বসে বসে টুকিটাকি কাজ করছেন। তখনই বাড়ির ভেতরে এক প্রমার দৌড়ে রোহিত আসে, আব্রাহামের বন্ধু। সে এসেই দেখে দাদি বসে আছে সোফাতে। রোহিত দ্রুত দাদির কাছে চলে যায়। দাদি, দাদি, দাদি। আরে হয়েছে কি, আসতে আয়। আসতে আসার টাইম নেই দাদি, আপনি একে বলুন আব্রাহাম কোথায়? আব্রাহাম তো অফিসে। কিন্তু কেন, হয়েছে কি? ও অফিসে চলে গেছে। হ্যাঁ। ও গড, দাদি হাতে একদম সময় নেই, আমি যাই। আরে আসতে যা। আল্লাহ, হয়েছে একটা বাদরের হাড্ডি। রোহিত দৌড়ে আবার আব্রাহামের অফিসের দিকে রওনা দেয়। আর ওদিকে আব্রাহাম অফিসের সোজা 5 নম্বর ফ্লোরে চলে যায়। আব্রাহাম যে দিক দিয়ে যাচ্ছে সবাই যেন সেদিকেই তাকিয়ে আছে। সবাই বুঝতে পারছে না যে আব্রাহাম এতটা সিরিয়াস কেন আস। সবাই আব্রাহামের দিকে তাকিয়েছিল, কিন্তু আব্রাহাম তাদের দিকে কিছুটা রাগী লোক দিতেই সবাই আগের মতো কাজে লেগে পড়ে। আব্রাহাম লিফটে করে একসময় 5 নম্বর ফ্লোরে চলে যায়। আব্রাহামের যেতেই সবাই দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম সবার দিকে এক নজর দেয়। অফিসে একটা সিস্টেম চালু করা আছে, আর তা হচ্ছে অফিসের সবার কাছেই একটা করে আইডি কার্ড আছে, আর এখানে একটা কম্পিউটার আছে। তো যেই অফিসে আসুক না কেন, সেই কম্পিউটারের সামনে নিজের আইডি কার্ড শো করতেই সবার প্রেজেন্টেশন আপনা আপনি উঠে পড়ে। আব্রাহাম সবার দিকে তাকিয়ে বলে, এই ফ্লোরে মোট কতজন কর্মী কাজ করে? আব্রাহামের প্রশ্নে একজন বলে ওঠে, স্যার মোট 30 জন। আব্রাহাম এবার অফিসের সেই অ্যাটেন্ডেন্স কম্পিউটারের দিকে যায়, গিয়ে সেটার পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটা অন করে। আজকে সবার অ্যাটেন্ডেন্স চেক করে দেখে যে যেখানে মানুষ 30 জন, সেখানে অ্যাটেন্ডেন্স 28 জন, 2 জন নেই। আব্রাহাম কপাল কুঁচকে তাকায়। তার সন্দেহটা যেন বেশ বেড়ে যায়, তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। আব্রাহাম আরও চেক করে দেখে যে 2 জন নেই, তাদের নাম সাগর অ্যান্ড তাজিম। এই তাজিম কে, আর আসেনি কেন? স্যার উনি অসুস্থ, তাই কিছুদিন ছুটিতে আসেন। স্যার
উনি তো এসেছেন নিজের ক্যাবিনে। আব্রাহাম তার পাশে তাকিয়ে দেখে উপরে লেখা সাগর শেখ, অর্থাৎ এটাই সাগরের কেবিন। সবাই যার যার কাজে যান। সবাই যেন এতক্ষণ একটা পিঁপড়ের ঝাঁকের মতো দোলা পাকিয়েছিল। আব্রাহামের কথা শুনতেই সবাই ঝাঁকটা ভেঙে যার যার কাজে চলে গেল। আব্রাহাম কম্পিউটারটা লক করে সেই সাগরের কেবিনে চলে যায়। আর যা এক্সপেক্ট করেছিল তাই হয়, সাগর তার কেবিনে নেই। আব্রাহাম দেখে এসে পড়তেই নেয়, কিন্তু একটা কণ্ঠ শুনে আব্রাহাম থেমে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই অফিসের সব জায়গায় পাইনি, তবে এই ফ্লোরের সব ক্যামেরাতে আমি গন্ডগোল পাকিয়ে দিয়েছি। এই ফ্লোরেই পেয়েছি, কারণ আমার কেবিন এখানে, আর আমি এখানেই বেশি সময় থাকি। অন্যগুলো করে নেব, চিন্তা করিস না। টাকাগুলো রেডি রাখিস, আর সব গোপন তথ্যগুলো পেয়ে যাবি। হেল্প লাগলে আমায় বলতে পারিস। সাগর এতক্ষণ ফোনে কথা বলছিল, তবে পেছন থেকে কারো ভারী গলায় আওয়াজ পেয়ে সে তার পেছনে ফিরে তাকায়। তাকিয়ে সাগরের কলেজায় পানি শুকিয়ে যায়, কেননা পেছনে আব্রাহাম তার দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সাগর ভাবতেই পারেনি যে সে এভাবে হাতে নাতে ধরা পড়ে যাবে। সাগরের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম, তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সাগরের এমন ভয়াত্মক চেহারা দেখে আব্রাহাম হেসে দিয়ে তার কাছে আসে। কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 5 কোটি? কত আমাকে বলতি, তোর চাওয়ার থেকে দ্বিগুণ দিতাম। কিন্তু না, উল্টো পথ বেঁচেছিস তুই। স্যার আসলে স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আব্রাহাম সাগরের কাঁধে নিজের হাত রাখে। সাগর চমকে যায়। আব্রাহাম সাগরের চারপাশে ঘুরতে ঘুরতে বলে ওঠে, প্রথম দুটো সিসিটিভি ক্যামেরার ফুটেজ মোটামুটি ক্লিয়ার, কিন্তু 3 নাম্বার থেকে প্রবলেম শুরু হয়। আর 3 নাম্বারের ফুটেজ দুর্ভাগ্যবশত তোকে একটা কালো কাপড়ে দেখা যায়। আর তারপর কোনো ফুটেজই নেই। 3 নাম্বারে তোকে অফিসের এই 5 নাম্বার ফ্লোরে আসতে দেখা গিয়েছে, আর 7 নাম্বারে তোকে দেখা যায়। তখন তুই এখান থেকে বের হচ্ছিস, আর তারপরে তো কোনো ফুটেজই নেই। সেখানে 5 নাম্বার ফ্লোরটা দেখা গিয়েছে। সোজা এখানে চলে আসি, সবার অ্যাড্রেস চেক করি, দেখি 2 জন নেই। একজন অসুস্থ আর একজন চোর, বিশ্বাসঘাতক তুই। আর যখন এখানে আসলাম তখন তো তুই নিজেই সব ক্লিয়ার করে দিয়েছিস। এইভাবে তোকে ধরলাম। স্যার মাফ করে দিন। জানিস তো, বাঘের গুহায় ঢুকলে 2টো জিনিস সবসময় মাথায় রাখতে হয়। 1, নয়তো নিজে বাঘকে মেরে সেই বাঘের গুহা থেকে বের হতে হবে। 2, নয়তো নিজেকেই মরে যেতে হবে সেই বাঘের হাতে। নিজে মরো, নয়তো মেরে ফেলো। মারতে তুই পারিসনি, তাই এখন নিজে মর। স্যার মাফ করে দিন, আর এমন হবে না। স্যার প্লিজ, এবারের মতো মাফ করুন স্যার, ক্ষমা করুন। সাগর আব্রাহামের ভয়ে হেগুলি পোলা বকছিল, আর আব্রাহাম সাগরের পাশে ঘুরছিল। একসময় আব্রাহামের চোখগুলো রক্তচক্ষু হয়ে যায়, আর আব্রাহাম সাগরের পেছনে দাঁড়িয়ে তার দিকে রাগীভাবে তাকায়। সাগরের কথা বলার মাঝেই আব্রাহাম আকস্মিকভাবে সাগরের ঘাড় ধরে ঠিক তার উল্টো দিকে জোরে ঘুরিয়ে দেয়। ঘাড় মটকে দিয়েছে সাগরের। সাগর বেচারা টু শব্দ করার সময়টুকুও পায় না, আর সেটা এতই জোরে লেগেছে যে মুহূর্তে সাগরের নাক কান দিয়ে রক্ত বের হয়ে এসেছে। সাগরের মৃত দেহটা নিচে গড়িয়ে পড়ে। নিঃশব্দ জিনিসটা খুব ভয়ঙ্কর হয়, আর নিঃশব্দে করা কাজও। এই বলে আব্রাহাম কেবিন থেকে বের হয়ে যায়। বের হবার সময় সবার উদ্দেশ্যে বলে যায়, কেউ সাগরের কেবিনে যাবে না। কোনো দিকে না তাকিয়ে আব্রাহাম সোজা চলে যায় আর রাশেদকে ফোন দেয়। রাশেদ, জি স্যার। কাম টু দ্য 5 ফ্লোর অ্যান্ড টেক হিম ওয়ে। জি স্যার। আব্রাহাম সেখান থেকে গিয়ে সোজা নিজের কেবিনে যায়, আর তখন রোহিত হাঁপিয়ে হাঁপিয়ে আব্রাহামের কাছে আসে। আব্রাহাম তাকে দেখে বলে ওঠে, কিরে, পিছনে কি পাগল কুকুর পড়েছে নাকি? না, তার থেকেও বেশি। আগে পানি খা। আব্রাহাম রোহিতের দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। রোহিত কিছুটা পানি খেয়ে শান্ত হয়। এবার কি হয়েছে বল? আরুষের বিয়ে হয়ে যাচ্ছে, কিছু করো। মানে তুই আরুষির সাথে কথা বলিসনি? বলেছি, আরুষি ভালোবাসে আমায়, কিন্তু ওর ওই খারুশ মার্কা বাপ মানে না। ওর বাবার সাথে কথা বলিসনি তুই? 1 বার না 2 বার না 3 বার বলেছি, মানে না। বুঝি না, সব লাভ স্টোরিতে বাপেরা কেন জানে দুশ্মন হয়ে দাঁড়ায়? কিছু কর ভাই, আজ ওর বিয়ে। अरे जाबो मियाँ, बीबी राजी तो क्या करेगा काजी?
বিয়ে হলে আর শির তোর সাথেই হবে। মেয়ে ভালোবাসে, ছেলে ভালোবাসে, বাপ মানবে না কেন? কি কমতি আছে তোর? বিয়ে হবে আর তোর সাথেই হবে। চিন্তা করিস না, আমি আছি। আর চল, অয়নকে ফোন কর দ্রুত। আসলে রোহিত আরুষের নামে মেয়েকে ভালোবাসে, মেয়েও বাসে, তবে বাপ রাজি না। আর আজ জোর করে আরুষের বিয়ে দিচ্ছে অন্য ছেলের সাথে। রোহিত আর কোনো উপায় না পেয়ে আব্রাহামের কাছে এসেছে। আর আব্রাহাম থাকতে তো এমন কিছুই হবে না। রোহিত অয়নকে ফোন দেয়। তার 20 মিনিট পর অয়ন এসে পড়ে। আব্রাহাম রাশেদকে বলে অফিস থেকে বের হয়ে পড়ে। অয়ন, রোহিত আর আব্রাহাম অফিস থেকে বের হয়ে আব্রাহামের গেস্ট হাউস গ্রিন সিটিতে চলে যায়। তবে এবার হয় আরেক বড় ঝামেলা, তাও আবার আয়রাতকে নিয়ে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অয়ন, রোহিত আর আব্রাহাম অফিস থেকে বের হয়ে সোজা আব্রাহামের গেস্ট হাউস গ্রিন সিটিতে চলে যায়। এবার ভাবতে থাকে যে কি করবে, কারণ রোহিতের মুখ থেকে শোনা যায় যে আরুষির বাবা খুব বেশি বদমেজাজি একজন, আর আরুষির ফ্যামিলি অনেকটাই বড়। আরুষির সাথে লুকিয়ে চুরে কথা হয়েছে রোহিতের। বিয়ে বাড়ি অনেক তোড়জোড়ভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এখন কি করব? আরুষিকে যেভাবেই হোক এখানে আনতে হবে। এটা অসম্ভব, কারণ সেখান থেকে বের হতে গেলে কারো না কারো কাছে সে ধরা খাবেই। তাহলে ওকে বিয়েবাড়ি থেকে বাগিয়ে আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে? কৌশলকে ফোন লাগা। ওকে। অয়ন দ্রুত কৌশলকে ফোন করে জরুরিভাবে ডাকে, আর কৌশল তার বেশ কিছুক্ষণ পরে এসেও পড়ে। এবার আমার কথা মনোযোগ দিয়ে শুন। আরুষিকে এখানে আনতে হবে, কারণ ওকে একা পালিয়ে আসতে বললেও ও পারবে না। তাহলে কি তুই যাবি নাকি বিয়ে বাড়িতে? কি মাথা খারাপ হয়েছে তোর? আব্রাহাম যাবে অমর লোকের বিয়ে বাড়িতে? 2 মিনিটে আবার মিডিয়ার লোকজন সব চলে আসে। আমি আর রোহিত এখানেই থাকবো, কারণ আরুষির ফ্যামিলি রোহিতকে চিনে। যদি দেখে ফেলে তো আর বিয়ে করে কাজ নেই। সো অয়ন, তুই আর কৌশল তোরা 2 জন যাবি, বুঝতে পেরেছিস? আচ্ছা গেলাম, তারপরে কি করব? শোন। আব্রাহাম অয়ন আর কৌশলকে সব কিছু এক এক করে বুঝিয়ে বলতে লাগলো। কোনোভাবে যেন কোনো প্রবলেম ফেস না করতে হয়। যা যা লাগে সব নিয়ে নিল তারা। আর এদিকে রোহিত আরুষিকে ফোন করে বলে যে তার বিয়ে এটা হবে না, রোহিত সব ব্যবস্থা করেছে। এতে যেন আরুষির মনে একটু শান্তি আসে। আব্রাহাম অয়নের হাত তার জিপের চাবি দিয়ে দিল। সব কিছু নিয়ে প্ল্যান অনুযায়ী অয়ন আর কৌশল জিপ নিয়ে আরুষির বাড়ির দিকে চলে গেল। এদিকে দিয়া আর আয়রাতের ভার্সিটি শেষ, এখন ভার্সিটির বাইরে বের হচ্ছে আর কথা বলছে। কি রে, আজ কি প্ল্যান আছে তোর? তেমন কোনো প্ল্যান নেই। এখন এখান থেকে সোজা বাড়ি যাব, কিছুটা রেস্ট নেব, আর তারপর হোটেলে চলে যেতে হবে। অনেক কাজ আছে। তার করতে হবে না মানে? মানে এই যে এখন তুই আমার সাথে থাকবি। শোন, আজ আমার একটা কাজিনের বিয়ে, বুঝলি? তোর কাজিন? কোনোদিন তো শুনলাম না। আরে আমার দূর সম্পর্কের আত্মীয় লাগে, কিন্তু যেই কাজিনের বিয়ে সে অনেক ভালো, আর আমার সাথেও ভালোই। নাম আরুষি। ও আচ্ছা। আর আমি তো সেখানে তেমন কাউকে চিনি না, শুধু আরুষি আপু আর তার বাবা মাকে ছাড়া। সেখানে একা একা ঘুরতে হবে, তাই আমি তোকে আমার সাথে নিয়ে যাব। না, আমার অনেক কাজ রে, তুই চলে যা। থুর, আরে তোর কাজ করতে হবে না। আমি চাচুকে বলেছি যে বিয়েতে আমি আরুকে সাথে নিয়ে যাচ্ছি, আর চাচু দ্বিতীয় কোনো কথাই বলেনি। আর বাড়িতে ফোন করে বলবি যে তুই কাজে আছিস, ব্যাস। কিন্তু চুপ কর, কোনো কিন্তু পারন্তু না। যাবি মানে যাবি আমার সাথে। দিয়ে এক প্রকার খামচে দিল আয়রাতকে। আয়রাত না পেরে হ্যাঁ বলে দিল। ভার্সিটির শেষে আয়রাত সোজা দিয়ার সাথে তার বাড়ি চলে যায়। দিয়ে রেডি হয় একদম শাড়ি টাড়ি পরে। আয়রাতকে অনেক বলে, কিন্তু প্রথমত আয়রাত শাড়ি সামলাতে পারে না, আর দ্বিতীয়ত সে অলওয়েজ নর্মাল গেটআপে থাকতেই পছন্দ করে। বিকেলের দিকে দিয়ে আর আয়রাত রওনা দেয় বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর বিয়ে হলো রাতে। প্রায় 1 ঘন্টা লাগলো এই বিয়ে বাড়িতে যেতেই। আয়রাত আর দিয়ে গিয়েই একটু ঝটকা খায়। অনেক বড় সড়ো করে সাজানো হয়েছে, আর মানুষের কথা নয়, বাদই দিলাম। বইন, এই কথাই নিয়ে এলি তুই আমায়?
আমি নিজেও বুঝতে পারছি না যে কোথায় এলাম। দিয়ার কথা বলা শেষ হতে না হতেই একজন মহিলা দিয়া বলে চিল্লে দিয়ার কাছে আসে। তাকে জড়িয়ে ধরে হায়রাত ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। দিয়া মুখ ভেটকি দিয়ে দাঁড়িয়ে থাকে। কুসুম বেগম, হারুশির মা। দিয়ার মা, কেমন আছিস? কতদিন দেখি না তোমায়, কত বড় হয়ে গেছো গো। জি, জি, আন্টি। ও মা, এই মেয়েটা কে গো? আন্টি আমার বেস্ট ফ্রেন্ড, আসলে আমার বোনই। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। আয়রাত কিছু না বলে তার এই মুহূর্ত প্রচুর হাসি পাচ্ছে, তবু মুচকি হাসে। আয়রাত বুঝলো যে আরশির মা অনেক রসিক প্রকৃতির একজন। ঠিক তখনই একজন লোক তার দুই হাত পেছনে ভাঁজ করে গম্ভীর মুখ নিয়ে আরশির মায়ের পেছনে আসে। আতাউর, আরশির বাবা। কি দিয়ে নাকি? জি আঙ্কেল। তা কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তুমি কে? আমার বোন। বোন? আমার আরেক চাচার ঘরের মেয়ে। আয়রাত এখন পারে না দিয়ার অবস্থা দেখে হাসতে হাসতে গোড়াগড়ি খেতে। মুখ টিপে হাসছে দেখে দিয়ে চিমটি কাটে হায়রাতকে, আর আয়রাত গোলা খাকড়িতে চুপ হয়ে যায়। আহা, আসতে না আসতেই শুরু হয়ে গেছে তোমার। চুপ করো। দিয়া আর আয়রাত মা, তোমরা আরশির ঘরে যাও। আরশি তার রুমেই আছে, যাও দেখা করো। জি আচ্ছা আন্টি। দিয়ে আয়রাতের হাত ধরে সিঁড়িবে আরশির রুমে চলে যায়। আর এতক্ষণে আয়রাত কিটকিট করে হেসে দেয়। হায়রাত এমন অদ্ভুত রকমের হাসি দেখে দিয়া হেসে দেয়। এই, তোর কাজিনের বাবা মা, আল্লাহ, 2 মিনিট এদের কাছে থাকলেই আমি পাগল হয়ে যাব। না জানি তোর বোন কেমনে থাকে। আস্তে হাস, লোকে এমনিতেও পাগল বলবে। ভেতরে চল। দিয়ে আর আয়রাত ভেতরে গেল। গিয়ে দেখে আরশি রেডি হচ্ছে। মেয়েরা তাকে রেডি করাচ্ছে, কিন্তু আরশির মুখে হাসির ছিটে ফোটাও নেই। আর তা হায়রাত খেয়াল করে। তবে আয়নাতে দিয়াকে দেখেই আরশি খুশি হয়ে যায়। দিয়া, এসেছিস তুই? আসলাম। কেমন আছিস? তোর বিয়ে হয়ে যাচ্ছে, ভালো আর রইলাম কোথায়? ছেলে দেখতে বলবো, তোকেও বিদায় দিয়ে দিই। এই না। তুমি দিয়ার সেই ফ্রেন্ড না? আরে সবাইকে বলেছি বোন হয় আমার। হ্যাঁ তো, ঠিকই তো। আয়রাত নাম, তাই না? জি আপু। কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালোই। এইভাবেই কথা হতে থাকে। আস্তে আস্তে আরশির সাথে আয়রাত বেশ মিলেমিশে গেল। দিয়া তো তুমি করেই বলে, তাই আয়রাতকেও তুমি বলতে হবে। তবে কথার ছলে আয়রাত খেয়াল করলো যে আরশি হয়তো ভালো নেই। আপু, একটা কথা বলো তো। কি? তুমি এই বিয়েতে খুশি তো? এবার যেন আরশি থাকতেই পারলো না, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়লো। দিয়া তো বেশ অবাক। ভালোবাসি একজনকে আর বিয়ে করতে যাচ্ছি আরেকজনের সাথে, সুখী থাকি কিভাবে? মানে কি আপু, তুমি তো আমায় কখনো বললেই না। কি আর বলবো বল, বাবা রাজি না, কত ঝামেলা হয়েছে তুই জানিস। তো তুমি যাকে ভালোবাসো তাকে বলনি? ফোন করেছিল, বলেছে বিয়ে সে হতে দেবে না। এখন জানি না কিছুই, শুধু যা হচ্ছে হতে দিচ্ছি। আচ্ছা, চিন্তা করো না, কিছুই হবে না। যদিও আরশির মুড অনেক বেশি খারাপ, তবু আয়রা তার দিয়া মিলে আরশির মুড ভালো করার চেষ্টা করছে। কৌশল আর অয়ন আরশির বাড়ির সামনে এসে পড়ে। রোহিত তাদের বাড়ির অ্যাড্রেস দিয়েছিল, তারা সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ে। আর আসতেই যে বড় বিয়ে বাড়ি দেখে, তাতে এমনিতেই বোঝা যাচ্ছে এটা বিয়ে বাড়ি। এসেই তো পড়লাম, এখন কি? এখন আগে যে কোনোভাবেই হোক জিপটা পার করে একটা জায়গায় রাখতে হবে, যেন কারোর চোখে না পড়ে। অয়ন জিপ থেকে নেমে পড়ে, আর কৌশল কিছুটা দূরে গিয়ে সেটা পার করে দেয়, যেন আরশিকে নিয়ে তারা যখন বাইরে বের হবে তখন যেন খুব ইজিভাবেই জিপটার কাছে চলে যাওয়া যায়। অয়ন আর কৌশল নর্মাল গেট আপে ভেতরে যায়, আর যেই তাদের জিজ্ঞেস করেছে তাদের বলেছে যে ফ্রেন্ডের বিয়ে। এই, তোর হাতে কি রে? ক্লোরোফর্ম। কি, এটা কেন এনেছিস তুই? আর মেয়ে কি কিডন্যাপ করছি না আমরা? তুই শুধু এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। আরশি ভালোবাসে রোহিতকে, এমনিতে এসে পড়বে। আরে কখন কি হয় বলা যায়। আর সে যে বাম শালা যদি দেখে ফেলে, তাহলে কাপড় করে এই মেডিসিন নিয়ে ওর নাকে মুখে চেপে ধরবো। কম খাটাচ্ছে নাকি? হয়তো যদি ভালোভাবে মেনে নিত। আচ্ছা হয়েছে, এবার চল।
অয়ন আর কৌশল এমন একটা ভাব করেছে যে তারা এই বাড়িরই মানুষ। অয়ন তো এমন অ্যাক্টিং করছে যে বলার বাইরে। একজন দাদি টাইপ মহিলা অয়নকে কিছুটা সন্দেহ করেছিল। তারা যাতে ধরা না খায় এর জন্য অয়ন দাদি আম্মা বলে চিল্লিয়ে চিল্লিয়ে জড়িয়ে ধরেছিল সোজা। বয়স্ক মহিলাটি ভেবাচিকা খেয়ে গিয়েছিল, তাই সেখান থেকে দ্রুত চলে আসে। অয়ন আর কৌশল খুব কষ্টে খুঁজে খুঁজে আরশির রুম বের করে ফেলে। দেখে 3 জন মেয়ে বসে আছে। আরশিকে দেখেই বোঝা যাচ্ছে যে সে বউ। দরজার আড়ালে অয়ন আর কৌশল দাঁড়িয়ে আছে। ওই দেখ, ওই যে আরুষি বসে আছে। দেখছি। শোন, যা করতে হবে খুব সাবধানে, বুঝলি? আর এভাবে কাজ হবে না। তো এক কাজ কর, কি? আমরা তো বাড়ির পিছনের রাস্তা দিয়ে এসেছি, তাই না? তাহলে বাড়ির পিছনের দরজাটা অবশ্যই দেখেছিস। এক কাজ কর, বাড়ির মেন সুইচ অফ করে দে। কি? হ্যাঁ, কারণ বাড়িকে এরা রাতের বেলাতে দিন বানিয়ে রেখে দিয়েছে। যে আলো, বাপরে বাপ! এখন যদি বউকে নিয়ে যেতে হয় তাহলে সবার আগোচর নিয়ে যেতে হবে। আর রোহিত তো আরশিকে ফোন করে জানিয়ে দিয়েছে, কোনো প্রবলেম হবে না। বাড়ির পিছনেতে মেন সুইচ থাকে, তাই না? তুই গিয়ে সুইচ মিটার ডাউন করে দে। আর বাড়ির সুইচ বন্ধ করলে সবার নাকের নিচ থেকে আমরা নিয়ে যেতে পারবো। কাজটা সুবিধার হবে। ধন্য আমি ধন্য ভাই। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? আব্বে, ওই পাম কম মার, যা বলছি তাই কর, দ্রুত যা। আচ্ছা। কৌশলের হাতে একটা ছোট ব্যাগ ছিল, তাতেই সব কিছু রয়েছে। কৌশল ব্যাগটা অয়নের হাতে ধরিয়ে দিয়ে সে চলে যায় বাড়ির পেছনে মেন সুইচ অফ করতে।